আজকে একেবারে শুরুতেই বিলেতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তিনি বা তার দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা বারে বারে এই কথা বলছেন যে যেভাবে অপমান করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে গিয়ে তাতে এই রাজ্যের একেবারে মাথা হেঁট হয়ে গিয়েছে। বিলেতের মাটিতে মুখ্যমন্ত্রী যদি অপমানিত হয়ে থাকেন একেবারে অনভিপ্রেত ঘটনা সেটি এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রথমে এই ঘটনার নিন্দা করি, কিন্তু তার পাশাপাশি অন্যান্য মহল বা বিরোধী রাজনৈতিক দল বা এই বাংলার বিভিন্ন স্তরের মানুষ তারা যে কথা বলছেন যে সম্মানহানি প্রকৃতভাবে কার হলো, মাননীয় মুখ্যমন্ত্রীর নাকি যে প্রশ্নের মুখোমুখি হয়ে ওনাকে বিব্রত হতে হয়েছে সেই প্রশ্নের দ্বারা এই গোটা রাজ্যটার দেশের কাছে বিদেশের মাটিতে বাংলার মুখ উজ্জ্বল হলো কি বাংলার জন্য ভালো বিজ্ঞাপন হলো? এই প্রশ্ন নিয়ে আজকে শুরু করবো হাল্লাবোল। এবং শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কিছুর দায় যাদের ওপর চাপাচ্ছেন অর্থাৎ বাম বা অতি বাম তাদের উদ্দেশ্য করে কি বলেছেন শুরুতেই শুনবো। দেখুন, মূলক বিক্ষোভ হয়েছে, কেউ ওনাকে মারতে যায়নি, ধরতে যায়নি, দাঁত ভেঙচাতে যায়নি, বক দেখাতে যায়নি, প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল। ইনফ্যাক্ট প্রথমে কেউ কোনো স্লোগানও দিতে যায়নি, ওরা চুপচাপ প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল। আমি ভিডিও দেখে যা বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদেরকে তাদের সাথে কথা বলতে গেছেন, ভালো করেছেন সেটা, উনি ওনার দিক থেকে কথা বলেছেন, ওরা তার উত্তর দিয়েছে, ছবি দেখিয়েছেন। ওই যখন এসব হচ্ছে ওনাদের এতেই দেখলাম যে এই যে ওনার কি মাথা ফাটিয়ে দিয়েছিল ওই সিপিএম। This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. We know you are very good at doing drama. This is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. You can disrespect me, but you cannot disrespect your institution. This is their habit. They cannot change their habit. You have your say. This is their habit everywhere. When your leaders will visit, please remember this. Please, my ultra left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. বিলেতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ দেখিয়ে বাংলায় 0 থেকে 1 হবে না সিপিএম, বাংলার মানুষ আরো ঘৃণার নজরে দেখবে বলে দাবি করছেন দেবাংশু, তৃণমূলের উঠতি নেতা। দেবাংশু যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের দ্বারা অনেকগুলো বিষয় সামনে আসে, আমি একে একে আসবো সেখানে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন বিলেতের মাটিতে দাঁড়িয়ে, আর সেখানে কিছু বক্তব্য এমন পাল্টা দর্শক আসন থেকে উঠে এসেছে যার উত্তর দিতে গিয়ে বিব্রত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা স্পষ্ট। কিন্তু এটাও ঠিক যে হাসি মুখে উত্তর দিচ্ছেন, শান্ত হওয়ার আবেদন করছেন, বলছেন যে এখানে রাজনীতি করা যাবে না, এটা রাজনীতি করার জায়গা নয়। আশ্চর্যজনক ঘটনা এটাই যে এই ঘটনার 24 ঘন্টাও গেল না, তার মধ্যেই এই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ যে রাজনৈতিক দলটা শূন্যে পরিণত হয়েছে বলে শাসকের আস্ফালন আমরা মাঝে মধ্যেই দেখি, সেই রাজনৈতিক দলটার একেবারে উত্তরে এবং একেবারে দক্ষিণে বিভিন্ন কর্মসূচি, আর সেই কর্মসূচিতে পুলিশের ভূমিকা সেটা আমরা দেখলাম। যারা শূন্য হয়ে গিয়েছে তাদের নিয়ে এত ভয়ের তো কোনো কারণ নেই, তাহলে পুলিশই এত বাধার তো কোনো দরকার নেই। ডিওয়াইএফআই এর কর্মসূচি, সেখানে পুলিশি ব্যারিকেড, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জল কামান দরকার ছিল না? তাহলে শূন্য হয়ে যাওয়া এই রাজনৈতিক দলটাকে আটকানোর এই মরিয়া চেষ্টার কি মানে, কি কারণ জানি না। কুণাল ঘোষ তিনি কি বলছেন? তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে, মানে এই বিলেতের অনুষ্ঠানে বাম বা অতি বামেরা গন্ডগোল পাকাতে পারে, আশঙ্কা প্রকাশ করছেন। তাহলে সেই আশঙ্কাই তো দেখলাম পর্যবসিত হলো, কেন কোনো রকম ব্যবস্থাপনা করা গেল না?
কেন আটকানোর ব্যবস্থা আগে থেকে করা হলো না? বিলেতের মাটিতে মুখ্যমন্ত্রীর অপমান, আমি আবার বলছি, অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক। কিন্তু বাংলার বিরোধী ভোট কি কোথাও বিভাজনের পরিকল্পনা এই কর্মসূচির মধ্যে লুকানো আছে? লন্ডনের ঘটনায় বামেরা অক্সিজেন পাবে কি? বিজেপি কি খানিকটা পিছিয়ে যাচ্ছে এই জায়গা থেকে? কেন বলছি? কারণ আমি একদম শুরুতে আপনাদের দেখাচ্ছিলাম যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যান্ডেজ করা ছবি, মাথা ফেটে যাওয়া ব্যান্ডেজ করা ছবি, সেই বাম আমলের ছবি আপনাদের অনেকেরই স্মরণে থাকবে। উনি এই ছবিটা হঠাৎ করে যখন এই কর্মসূচি চলছে বা এই বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, এই ছবিটা উনি বার করে দেখাচ্ছেন। তার মানে কি ছবিটা উনি সঙ্গে নিয়ে ঘোরেন? শতরূপ এই প্রশ্ন তুলছেন। এই ছবিটা কি উনি সঙ্গে করে ঘোরেন নিয়ে? এই যে দেখুন, এই যে এই ছবিটা, এখানে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন যে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে বা দেখানো হতে পারে? এই ছবিটা কি উনি নিয়ে ঘোরেন সঙ্গে করে? এক। আর দুই হচ্ছে, যদি উনি জেনে থাকেন, যেটা কুণাল ঘোষ বলছেন যে এখানে হতে পারে এরকম গন্ডগোল, এই যে ছবিটা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি এরকমটা হয় তাহলে উনি জানতেন যেখানে এটা হবে। বিজেপিকে অপ্রাসঙ্গিক করে বামেদের পায়ের তলার জমি কি খানিকটা জুগিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিগুলো তুলে ধরে? কি হচ্ছে পুরো বিষয়টা একটু দেখার বা বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি মূল্যায়ন, তারা কিভাবে দেখছেন। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন, প্রথমেই কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, সুস্মিতা দিকে স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা নীলাংশু পাঁজা রয়েছেন, নীলাংশুকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র বিমল শঙ্কর ঘোষ, বিমল শঙ্কর নন্দ, বিমল দাকে স্বাগত জানাবো। এবং রাজনৈতিক নেতা দেবব্রত রায় রয়েছেন, দেবব্রত দাকেও স্বাগত জানাবো। আমি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম শুরুতে যে প্রতিক্রিয়াটা দেখালাম আপনাদের, তার পাল্টা কিছু রিয়াকশন রয়েছে, আমি একে একে আসবো। কিন্তু দেবাংশুর যে প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মাধ্যমে যে দেবাংশুর যে প্রতিক্রিয়া, আমি সেটা দিয়ে একটু অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে চাইবো, তারপর নীলাংশুর কাছে আসবো। দেবাংশু কি বলছেন দেখুন। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। আর যেটা করেছেন সেটা তারা তাদের জাত চিনিয়েছেন। এতে মমতা বন্দ্যোপাধ্যায় বদনাম হয়নি, কারণ ওখানে 4-5 জনের গলার জোরের চাইতে ওখানে যে 50টা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল। কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা, আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ, তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা, মিথ্যে বলছেন আপনি, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো আলটিমেটলি ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো, কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসেবে যাননি। তাহলে বাংলায় 0 হয়ে যাওয়া একটা দল, যেখান থেকে 1 হবে না সিপিএম এই কর্মসূচির মাধ্যমেও, বা মানুষ আরো ঘৃণার নজরে দেখবে যে রাজনৈতিক দলটাকে, তাদের কর্মসূচি আটকানোর জন্য এই জলকামান, এই কাঁদানে গ্যাস। নীলাংশুর কাছে আসুন। নীলাংশু, সিপিএম যদি 0 হয় তাদের আটকাতে পুলিশি এত আয়োজন, কি কারণ? এই মুহূর্তে যারা প্যানেলে আছে তাদের সকলকে শুভ সন্ধ্যা। আর যারা এই মুহূর্তে দেখছে সিএন নিউজ তাদেরকে, বিষয়টা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের নেতা হতে পারে, কিন্তু ও কি বললো না বললো তাতে আমাদের দলের বা আমাদের ছাত্র যুব সংগঠনে কারোর কিছু এসে যায় বলে আমরা মনে করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে টু দি পয়েন্ট বলা, শিলাদিত্য চৌধুরী নামটা হয়তো মনে আছে তোমাদের, জিজ্ঞেস করেছিলেন মমতা ব্যানার্জিকে একটা রাজনৈতিক সভায় দাঁড়িয়ে, একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, সে বলেছিল সারের দাম কমেনি কেন, বা সারের দাম কমানো যাচ্ছে না কেন, বা কমালে হয়তো তাদের কিছুটা উপকার হবে। সেই সময় মমতা ব্যানার্জি, তার প্রশাসন, তার সরকার তাকে ওখান থেকে তুলে গ্রেপ্তার করে জেলে বন্দি করেছিল। তৃতীয় বিষয় হচ্ছে, এইমাত্র তুমি যে প্রশ্নটা করছিলে আমারও একই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বা শতরূপদাও বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ওই ছবিটা প্রিন্ট আউট নিয়ে ঘুরছিলেন, কিংবা যদি উনি জানতেন যে ওনার ওপর আক্রমণ হবে, তাহলে নিশ্চিতভাবে উনি যেখানে গেছেন সেই প্রশাসনের ব্যর্থতা, কারণ ওনার ওপর কেউ তো ধাক্কাধাক্কি করতে যায়নি, কেউ মারপিট করতে যায়নি। ওখানকার এসএফআই এর ইউনিটের ইউকে, সেই ইউনিটের ছেলেমেয়েরা কিছু স্বাভাবিক প্রশ্ন করেছে, কিছু স্বাভাবিক কথা বলেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তিনি ওখানে গেছেন। আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উনি কোনো বক্তব্য রাখতে যাননি, এটা তৃণমূলের বহু নেতারা বাজারে একটা প্রচার করছে। কেলক কলেজে উনি গেছেন, যেটি অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ।
ফোর্থ ব্যাপার হচ্ছে যে স্বাভাবিক কয়েকটা প্রশ্ন ওখানকার ছেলেমেয়েরা করেছে, বলেছে 2022-এর যারা ভোট লুট করলো তাদেরকে আপনি শাস্তি দেননি কেন? তাহলে আপনি দেখছেন খোলা বাজারে ভোট লুট হচ্ছে, আপনি দেখছেন 2023-এ পঞ্চায়েত নির্বাচনে লুট হচ্ছে, ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে রাজ্যের প্রশাসন কোনো ভূমিকা নিল না কেন? দ্বিতীয় বিষয়, অভয় আর ন্যায় বিচারের কথা বলেছিল। আরজি করের ন্যায় বিচার, এটা নিয়ে তুমি আমি আমরা যে কেউ আজকে দেবব্রত যা হোক বা যে কেউ আছে, সুস্মিতা দি হোক, সবাই একই কথা বলছে যে অভয়ার ন্যায় বিচার চাই। তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনের যিনি মাথায় বসে রয়েছেন, তাকে এই কথাটা বলা বা তাকে এই আর্জি জানানো, এটা ছাত্রদের পক্ষে অপরাধ কিনা আমি জানি না, তোমরা বলতে পারবে। আর ফোর্থ পয়েন্ট যেটা বলেছে, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে বাংলা জুড়ে শিল্প নেই, চাকরি নেই। উনি ওখানে দাঁড়িয়ে মিথ্যে মিথ্যে কথা বলছেন, বাংলায় নাকি হাজার হাজার লাখ লাখ চাকরি আছে, প্রচুর শিল্পপতিরা প্রত্যেক বছর বিনিয়োগ করছে। তো এত শিল্পপতি বিনিয়োগ করছে, একটা পাবলিক টয়লেটের ফিতে কেটে উদ্বোধন করতে পারছে না, সে বলছে শিল্পপতিরা উদ্বোধন করছে। তাহলে এইসব মিথ্যেবাদী ঢপবাজির জন্য ওখানকার ছাত্ররা, যারা এসএফআই এর আদর্শ কিংবা যারা এসএফআই এর আদর্শের মধ্যে নেই, যারা স্বাভাবিক সত্যি কথাটা পছন্দ করতো, যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সত্যি কথা বলবেন, উনি মঞ্চে দাঁড়িয়ে যখন কথায় কথায় মিথ্যা কথা বলেন, তখন দেবাংশুদের মনে পড়ে না যে কী করে একটা রাজ্যের মানুষ দেখছে যে একজন মহিলা মিথ্যা কথা বলছে। যেদিনকে বিধানসভার ভেতর মমতা ব্যানার্জি আর তার হুলিগান বিধায়করা যেদিন ভাঙচুর করেছিল বামফ্রন্ট সরকার আমলে, তখন মনে হয়নি যে ওটা বিধানসভাটা রাজ্যের সরকারি দপ্তর, সরকারের একদম যেখান থেকে আইন ঠিক হয়, যেখান থেকে রাজ্যের কীভাবে প্রশাসন চলবে সেটা ঠিক হয়, সেখানকার ভবনকে ভাঙচুর করতে সেদিনকে লজ্জা লাগেনি দেবাংশুদের দলের যারা নেতা তাদেরকে? তাহলে আমাদের কথা হচ্ছে পরিষ্কার, ছাত্রদের কথা বলার জায়গা এ রাজ্যে নেই। আমরা দেখেছি এ রাজ্যে ছাত্ররা কথা বলতে গেলে তাকে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়তে হয়। সেখানে দাঁড়িয়ে কালকে মমতা ব্যানার্জি করতে পারেননি, কারণ এটা বাংলা নয়, পুলিশ প্রশাসন নয়, গ্রেপ্তার করতে পারে। কিন্তু এই যে মানে যে বক্তব্যগুলো এখানে রাখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাকে রিপ্রেজেন্ট করতে গেছেন, সেখানে এই ধরনের কিছু কর্মসূচি বা এইভাবে মানে যেটা একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার এটা বলার চেষ্টা করছে যে সরাসরি অপমানিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, অভব্যতা করা হয়েছে তার সঙ্গে, এইভাবে এই ধরনের প্রশ্নগুলো ওইখানে উত্থাপন করা বা তাদের ওয়ে অফ টকিং, এটা কি সঠিক, মানে এটা জাস্টিফাইড? আমি জানি না ওয়ে অফ টকিং, কেউ ওখানে কোনো বাজে কুকথা উচ্চারণ করেছিলেন কিনা কিংবা খুব বাজে কোনো ভাষা ব্যবহার করেছিলেন কিনা আমি জানি না, আমি শুনিনি। যদি তোমাদের কাছে সেরকম কোনো ক্লিপ থাকে তোমরা ডেফিনেটলি সেটা দেখাবে। যদি কেউ সেরকম খারাপ ভাষা ব্যবহার করে থাকে নিশ্চিতভাবে তার সেটা সংশোধন করা উচিত কিংবা অন্যায়। কিন্তু ছাত্রদের মনে তো প্রশ্ন জাগবেই। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে গেছেন, সেই রাজ্য সম্পর্কে আমি বলছি ওয়ে অফ টকিং, আপনি মিথ্যে কথা বলছেন, ইউ আর লায়ার। এইটা এই যে বক্তব্য একটা রাজ্য, বাংলা রাজ্য সম্পর্কে তুমি গুগলে সার্চ করো, লাস্ট কটা শিল্পপতি এত বছর ধরে বেঙ্গল মিনস বিজনেস এই বলে দীর্ঘদিন ধরে কনফারেন্স হয়, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা এখানে আসছেন, শিল্পপতিরা আসছেন, খাচ্ছেন দাচ্ছেন তোমার আমার ট্যাক্সের পয়সায়, তারপর চলে যাচ্ছেন, বলছেন 1400, কেউ বলছে 14,000, এত প্রতিশ্রুতি, এত কোটি কোটি টাকার ব্যবসা হবে এখানে, শিল্প হবে, কিন্তু একটা শিল্পপতিকে এখানে দেখছি না নতুন শিল্প তৈরি করে। সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন টাটার প্রশ্ন করা হলো, টাটা সংক্রান্ত যে প্রশ্ন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার একটা উত্তর উনি দিয়েছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু এসএফআই এর ইউনিট তাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে বলছেন যে আপনি মিথ্যে কথা বলছেন। ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তথ্য যখন উনি এইরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিচ্ছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উনি মিথ্যে কথা বলছেন, এটা তোমরা বিশ্বাস করো? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটু শুনিয়ে নিই নীলাংশু, তাহলে তোমার সুবিধা হবে বলতে। সিঙ্গুর সম্পর্কে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে, তার পাল্টা উনি কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শোনায়। You got to kill Abhay and give to give six words. I can't hear. Speak more loudly. Speak more loudly, please. উনি মিথ্যা কথাই চিরদিন বলেন। IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be economic corridors. Madam, Tata run away from your stage. Why you making Please convey. run away from your stage? Please convey. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. But don't lie, but I am not lying. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajanat area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন?
তোমার মনে হয় এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেছেন? এরকম একটা ভাষণ তুমি ওপেন এখানে চালিয়ে দেখাও, তোমাদের আর্কাইভ থেকে খুঁজে পাবে না। দেবব্রত দাকে বলতে বলো, খুঁজে পাবে না। বলেছিলেন, উনি দাঁড়িয়ে বলেছিলেন 2006-07 সালে ওখানে নাকি হাওয়াই চটি পরা পুলিশরা ঘুরে বেড়াচ্ছে, তারা নাকি সিপিআইএম এর প্রতিনিধি, তাদের হুলিগানরা। আর তারপর 2019 সালের পরে থেকে উনি বলতে শুরু করলেন ওই হাওয়াই চটি পরা পুলিশদেরকে অধিকারী ফ্যামিলি ঢুকিয়েছে। আবার অধিকারী ফ্যামিলিও বললো না, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তাই করেছে। তাহলে যারা একটা মিথ্যের ওপর দাঁড় করিয়ে গোটা বাংলার মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চনার মধ্যে রেখেছে, এই বাংলা ভেবেছিল সিঙ্গুরে শিল্প হবে, টাটা এসে শিল্প করবে, সেই টাটাকে তাড়িয়েছে মমতা ব্যানার্জি। এই বাংলা ভেবেছিল হলদিয়া পেট্রোকেমিক্যালসের পর আরও নতুন করে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় পেট্রোকেমিক্যাল কারখানা হবে, ঠকিয়েছে মমতা ব্যানার্জি। গোটা বাংলা জুড়ে সেক্টর 5 অবধি 1, 2, 3, 4, 5 বাম আমলে তৈরি মমতা ব্যানার্জি, তারপর একটা 6 নম্বর সেক্টর তৈরি করতে পারলো না রাজারহাটের বুকে। তাহলে যে সরকারটা মিথ্যের ওপর দাঁড়িয়ে এই বাংলায় ক্ষমতায় এসেছিল, সেই সরকারের মুখ্যমন্ত্রী তাকে দাঁড়িয়ে ছাত্ররা যদি বলে যে আপনি মিথ্যা কথা বলছেন, অন্যায় কোথায় আছে? যে মিথ্যা কথা বলেছে, ছাত্রদের সাদা মন, সেই মনে কাদা নেই, বলেছে আপনি মিথ্যা কথা বলেছেন। ওনার আত্মসম্মানে লেগেছে, আত্ম অভিমানে লেগেছে যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো এভাবে আমার সামনে দাঁড়িয়ে বলে, যে কারণে ছোটবেলার একটা কবিতা মনে পড়ে যায় এখানে বলতে গেলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে ছাত্ররা মুখের ওপর দাঁড়িয়ে বলেছে যে রাজা তোর কাপড় কোথায়। তাহলে এই রানীকে যখন কাপড় খোলা অবস্থায় বলেছে, একটা মিথ্যেকে তার নগ্ন রূপটা যখন গোটা পৃথিবীর সামনে এই ছেলে মেয়েগুলো তুলে ধরেছে, এসএফআই ইউকের সেই কমরেডদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই। এবং যারা এই মিথ্যাচারকে নিয়ে গোটা বাংলা জুড়ে রাজনীতি করছে, বাংলার মানুষ তথা বিদেশের মাটিতেও তাদের গোটা মুখের ঘোমটাটা খুলে গেছে আজকে। তাহলে নীলাংশু, যদি আমি দেবব্রতদাকে এইভাবে প্রশ্নটা করি যে আপনারা বামেদের এত মাইলেজ দিচ্ছেন কেন? ভুল করবো না ঠিক করবো? মাইলেজ দেওয়ার কি আছে? দেখুন, এর আগেও সুদীপ্ত গুপ্তকে খুন করেছে 2013 সালে, তাহলে সেটাও বামেদেরকে মাইলেজ দেওয়া। 2021 সালের আগে আমাদের মইদুল মিদ্দাকে খুন করেছে, সেটাও তাহলে মাইলেজ দেওয়া। শালকু সোরেনকে খুন করে তার ডেড বডিটা পড়ে রয়েছে, বলেছে কাউকে ছুঁতে দেবো না, তার মাকে দেখতে দেবো না, চিতামণি সোরেনকে, সেটাও বামেদেরকে মাইলেজ দেওয়া। আজকে গ্রেফতার করেছে, সেটাও বামেদেরকে মাইলেজ দেওয়া। অসুবিধা কি আছে? বামেরা আন্দোলনে লড়াইতে আছে, তাই বাংলার মানুষের কাছ থেকে এমনি মাইলেজ। বেশ, এত মাইলেজ বামেদের কি কারণে? বলুন। এলিট প্রগতিশীলরা যাবে ওইখানে, বস্তির মেয়ে কেন যাবে, তাই না? যদি ফাটে ওইটা লাগান, যদি জলে ওইটা সেইটা লাগান, আর যদি চুলকোয় ওইটা ঘষে নিন, ঠিক আছে? বাহ, কেন কষ্ট? এই আবার কথা, আবার এই ফেটেছে, বুঝতে পেরেছি। যাহারা বাম তাহাই রাম। আরে আপনার সবাই বলবো না, আপনি কানে আঙুল দিন, আপনি কানে আঙুল দিন, আপনি কানে আঙুল দিন, মহিলারা আছে কানে আঙুল দিয়ে দিন। এটাই স্বাভাবিক বিমল দা, এটাই স্বাভাবিক। যাহা বাম তাহাই রাম। এখানে কোনো দলের রিপ্রেজেন্টেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। ভারতীয় যুক্তরাষ্ট্রে একটা রাজ্যের প্রতিনিধি হয়ে সেখানে আমন্ত্রিত ছিলেন। বক্তব্য কী রাখবেন? শিশু কল্যাণ এবং নারী প্রগতির জন্য কি কাজ করেছে, ঠিক আছে? এখানে এসএফআই একটা প্রথম প্রশ্ন নীলাংশুকে, এই প্রথমবার তাদের মুখপত্রে বলা হলো এখানে ডাকাই হয়নি, পুরো সম্পূর্ণ মিথ্যা। পরে ঢোক গিলে ডিগবাজি দিয়ে এসএফআই নিজেদের পেজ থেকে পোস্ট করে দিল। একজন হিন্দুত্ববাদী হিন্দিভাষী ওখানে বলছেন, এসএফআই ইউকো শাখার এজেন্ট কর্মীর পোস্ট, মমতাজি এনিওয়ান ফর হিন্দুস। একটা এসএফআই রাজনৈতিক, আমরা মনে করি না বামেরা কমিউনাল। প্রশ্নটা শুনুন, এটাও বলে দিচ্ছি, এসএফআই পেজ থেকে যে পোস্টটা করা হলো, যে ভিডিও ছাড়া হচ্ছে, সেখানে 3 মিনিট 30 সেকেন্ডে একজন প্রশ্ন করছেন, আর ইউ ফর হিন্দুস? হাউ মেনি হিন্দুস গট কিল্ড? এসএফআইয়ের পেজ থেকে যে ভিডিও ছাড়া হয়েছে 3 মিনিট 30 সেকেন্ড থেকে এই প্রশ্ন করা হয়েছে। যাহা বাম তাহাই রাম, প্রমাণিত সত্য। 2021-এ বামের একটা স্লোগান দিয়েছিল, 21-এ রাম 26-এ বাম। সেই স্লোগানটা এখন এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে কিনা আমি জানি না, এটা আপনার এখন নতুন স্লোগান। মাননীয় মাননীয় সূর্যবাবু 30 সেকেন্ড আপনারা কানে কানে বলেছিলেন, প্রমাণ দিতে পারবেন না। আরে আমরা ডেটা নিয়ে সব বলে লাভ নেই, দিন ডেটা দিন, সব রয়েছে, দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। কান্দুল বস করবে, কান্দুল বস করবে কেন? বলো, এই তো সামনে টিভি সামনে বলে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে, বলো কান্দুল বস করবে, ডেটা দেবেন, বলো ডেটা দিন। আমি তো বলছি স্পেসিফিক ডেটা দিন, আপনি ডেটা দিন, আপনার কি লেখা আছে তাই দিয়ে আমার কি যায়? বলছি সব দিচ্ছি, মিথ্যাবাদী কথা, সব দিই। চোরেদের দল করে তাদের বড় বড় বাতেলা। আপনি বলুন, আপনি কান্দুল বস করুন, আপনার মা বাবার সামনে গিয়ে প্রথমে নির্লজ্জ বেহায়া কথা করে, বেহায়া করা একটা মিথ্যাবাদীদের দল করে, বেহায়া কারা নির্লজ্জ বেহায়া চোর কথা আরটিআই করলো। কত বড় মিথ্যাচারটা দেখুন। অক্সফোর্ডে আরটিআই, অক্সফোর্ডে গেছে মমতা ব্যানার্জি, অক্সফোর্ডে আরটিআই, মমতা ব্যানার্জি অক্সফোর্ডে গেছে, দেখছে তো মানুষ, দেখছে তো অক্সফোর্ডে গেছে। একটা কবিতা লিখতে পারবে, কবিতা লিখি শুনুন। 400 কোটি খরচ করে নরেন্দ্র মোদী বারে বারে বিদেশে যায়, বিভিন্ন জায়গায় যায়। কত বন্ধুত্ব,
এখন মনে হচ্ছে এরা ফ্যাসিস্ট নয়, কটা বিপ্লব দেখিয়েছে বামেরা, এসএফআই এই 50 বছরের বুড়ো গুঁড়ো গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল, তারা এসএফআই তাই নির্দিষ্টভাবে আর আরাবুল ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে আরাবুল ইসলাম এই জগ ছুঁড়ে মেরেছিল, টিএমসিপি ছিল। ওখানে আপনার সময় বলিনি, কিন্তু বড় ডিস্টার্ব করছে না, ডেফিনেটলি করব। আপনি এসে করুন না ডিস্টার্ব, আপনার হিম্মত লাগে, আপনার হিম্মত লাগলে করুন ডিস্টার্ব। ঠিক আছে, এই তো বললাম না, তোমাদের কালচার তো মানুষ আমার জানে। বার্নার লাগলে আপনার ইজগার্ড লাগে। আমি একটু বিরত করব দেবব্রত দা, আমি একটা কথা আপনি একটু বুকে হাত দিয়ে বলুন। আপনি বলছেন যে মানে যে শব্দ বন্ধগুলো আপনি ব্যবহার করেছেন, আমি আর রিপিট করছি না, শুরুতে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত যদি হয়ে থাকেন, তার জন্য আমি আবার বলছি গতকালকের ওই ঘটনা তারপরে আমরাও কন্ডেম করি, কিন্তু আপনি যে বক্তব্যগুলো পেশ করেছেন সেই বক্তব্যের পরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানটা অনেক উন্নত হলো? শুনুন, মান উন্নত করলো কি অবনত করলো, শুনুন, একজন দেশের প্রতিনিধি, একজন মহিলা প্রতিনিধি, আপনি যে আমার বক্তব্যগুলো মমতা পেশ করেছেন, বন্দ্যোপাধ্যায়কে আপনি এই রাজনৈতিক দলটা যদি অপছন্দ করে হতেই থাকেন, পারে, এটা কোনো দোষের না, ভালোবেসে থাকেন, কিন্তু আপনি এই যখন- রাজনৈতিক দলটা করেন দেবব্রত দা, হ্যাঁ। আপনি এই দলটা করেন, সেই দলের সুপ্রিমো সেই মানুষটা যখন আপনার মুখ থেকে এই কথাগুলো শুনবে যে আপনি একটা প্যানেলে বসে এই ধরনের শুনুন, বক্তব্য শুনুন, ব্যবহার শুনুন, করছেন, ওনার মানটা কি আরো উঁচু হবে? শুনুন, আমার আপনার শুনুন, না, না, যারা আপনার যে ভাষায় আমি বোঝে, খালি শুনুন, বুকে হাত দিয়ে আপনি রবীন্দ্রসঙ্গীতের বলুন। ভাষা যারা আপনি বোঝে, বুকে হাত তাদের দিয়ে বলুন, রবীন্দ্রসঙ্গীত আপনি এই বোঝাতে ধরনের হয়, বক্তব্যগুলো যে কিভাবে ভাষায় যারা ব্যবহার করলেন, যে ভাষায় যারা এবারও যদি একটা কথা তাদের ওই ভাষায় বোঝাতে হয়, ঠিক বুঝবে, তাদের ওই ভাষা দরকার। আমি এবার জানতে শুনুন, চাইছি আপনি এই ভাষাগুলো কিভাবে ব্যবহার করলেন? শুনুন, আমি যারা আগে যে ভাষা clarification দিন আগে দেবব্রত দা। মমতা বন্দ্যোপাধ্যায় Clarification যে দিন, দলের কেন সুপ্রিম ব্যবহার নয়, করলেন এই বদলটা কথাগুলো? এনে নারীদেরকে রবীন্দ্রসঙ্গীত টাকার শিখেছিল, অঙ্কে বিক্রি করার এরা কথা বলে। রবীন্দ্রসঙ্গীতের যোগ্য নয়, কি শিখলেন? এরা মমতা কি রবীন্দ্রসঙ্গীতের শিখলেন যোগ্য দেবব্রত দা? নয়। এরা টাকার যে রবীন্দ্রসঙ্গীত ভাষায়- শোনানো হলো, সেই আর দলের আপনি প্রতিনিধি বলছেন এই ভাষায় উত্তর দেন। অশালীন এটাই শব্দ। স্বাভাবিক ব্যাপার। এইসব অশালীন শব্দ। আগে ক্ষমা চান, ক্ষমা চান আগে। আগে ক্ষমা চান। আমি প্যানেল আমি এক্সটেন্ড করব না, আগে ক্ষমা চান আপনি। কোনো প্রশ্ন আগে নেই। আপনি ক্ষমা চান। যারা যে ভাষায় না, বোঝে, আপনি আগে শুনুন, ক্ষমা চান। না, আপনি আগে যারা যে ক্ষমা চান। ভাষায়, কখনো আপনি যে গাইবো না, যারা যে বক্তব্যগুলো ভাষা পেশ বোঝে, করেছেন, সেই সেটা কোনো ভাষায় প্যানেলে উত্তর দিতে ব্যবহার হবে। করা যায় না। না, কোথাও যদি- ব্যবহার করা যায় না। যারা যে জনসমক্ষে ভাষায় বলা যায় বোঝে, না এই তাদের ধরনের সেই ভাষায় বক্তব্যগুলো। উত্তর দিতে হয়। আপনাকে যারা শুনছে অসভ্যতা মানুষ। করেছে, আপনাকে শুনছে মানুষ। অসভ্যদের জন্য, অসভ্যদের জন্য, আপনি আগে ক্ষমা অসভ্যদের চান। জন্য, এটাই আপনি আগে উত্তর, ক্ষমা চান। এটাই আপনি যে উত্তর, কোনো বক্তব্য প্রশ্ন পেশ নেই। করেছেন, না, ক্ষমা বামেরা না, চান, আপনি যে আগে ক্ষমা চান। অসভ্যতা আপনার করেছে, দলের একটা নেত্রী এটাকে ভারতের support করবে প্রতিনিধি, না। একজন আপনার মহিলা দলের প্রতিনিধি, নেত্রী support করবে না একজন এটাকে। মহিলা প্রতিনিধি আপনি এগুলো কি বিদেশের বলছেন? মাটিতে গিয়ে দেশের সম্মান কি রাখছে বলছেন? না। ডেফিনেটলি আমরা বলছি, যদি উনি অপমানিত হয়ে থাকেন আমরা কন্ডেম করছি, কিন্তু আপনি যে বক্তব্যগুলো শুরুতে বলেছেন, যারা আপনার দলের যে নেত্রী ভাষা সেগুলোকে বোঝে, support করবে তো? তাদেরকে সেই সেগুলোকে ভাষায় উত্তর support দেওয়া করবে তো? কখনোই না। তাহলে আপনি কেন শুনুন, তাহলে আপনি ক্ষমা চান? কোনো আগে ক্ষমা আপনি প্রশ্ন ক্ষমা নেই। চান। না, আপনি যারা ক্ষমা চান আগে। শুনুন, আমার আপনি আগে ক্ষমা বক্তব্য চান। যদি শুনুন, কারোর মনে যদি সেটা কোনো আমার ট্রেন্ড হয় না, আপনি আগে ক্ষমা চান দেবব্রত। না, ক্ষমা চাওয়ার প্রশ্ন না, আপনি আগে ক্ষমা চান। না, কোনো প্রশ্ন আপনি নেই, আগে ক্ষমা কোনো চান। প্রশ্ন নেই। না, এই ধরনের বক্তব্য allow করব না। যারা যে ভাষায়, আমি এই সেটা ধরনের বক্তব্য allow করব না। আপনার না, সমস্যা- please। না, দাদা, কারোর যদি আমি আপনাকে তো শুনুন, কিচ্ছু- আমার আমি কথাই আপনাকে যদি কারোর একবারও মনে কাটিনি। বাড়িতে, আমি দুঃখিত। আমি আপনাকে একবারও কাটিনি। আমি দুঃখিত, কারোর যদি মনে আপনি আগে ক্ষমা চান না, ক্ষমা চান। পরিষ্কারভাবে যে আমার আমি এই দুঃখিত, বক্তব্যগুলো কারোর আমি যদি মনে withdraw লেগে করছি। থাকে। আমার এই বক্তব্যগুলো আমি উইথড্র করছি। না, withdraw করার Please, কথা নেই। এখানে কারোর যদি সম্মানীয় মনে- ব্যক্তিত্বরা কারোর যদি আছে, মনে লাগে, এখানে এই আমি দুঃখিত। অনুষ্ঠান সবাই দেখে। না, না, আপনি নিশ্চয়ই। এইভাবে এই ধরনের শব্দ কিন্তু বন্ধ যারা ব্যবহার যে করবেন না। ভাষা বোঝে, তাহলে তারা তো আপনি সেই- বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলেন কি করে? না, ও না, কথা বলছেন না, না, কি করে যে বলেন? যে ভাষায় বোঝে, শুনুন, এখানে একজন কে কি দেশের- ভাষায় দেশের বোঝে? সম্মান বিমল- রাখছে, কে বিমল ওখানে শঙ্কর লাঠি নন্দ খেলছে, অত্যন্ত- কে এখানে গদা ঘোরাচ্ছে, অত্যন্ত কে এখানে গণ্যমান্য ধর্মীয় একজন ব্যক্তি, ধর্মীয় বিভাজন তৈরি অধ্যাপক করছে। মানুষ। সুস্মিতা দি দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছেন। অবশ্যই। ইনাংশু একটা ছোট বাচ্চা ছেলে যারা শিখবে আপনার কাছ থেকে, আর আপনি তাদের সামনে এই ধরনের শব্দগুলো ব্যবহার করছেন। একদম যে যে ভাষা বোঝে সেই ভাষায় কে- উত্তর দিতে হয়। আমি এটা- আপনি যদি আমি ইংরেজি এটা বোঝেন, বুঝতে পারছি, ইংরেজিতে আপনি উত্তর কি দিতে হবে। এটাই ওদের আপনি যদি বাংলা বোঝেন, বাংলায় উত্তর দিতে না, হবে। আমি এটা বুঝতে আপনি পারছি যদি দেবব্রত না, দা। না, দেবব্রত দা, আপনি বলছেন এই ঘটনাগুলোকে কন্ডেম করছি, আমরা করছি কন্ডেম। প্রশ্ন চলে এসেছে তখন না, আমরা এই না, ঘটনাকে কন্ডেম কর। আমি জানি না দেবব্রত দা ক্ষমা চাইবেন কিনা শেষ পর্যন্ত, কিন্তু আমি আবারও বলছি, আমি ওনাকে যেভাবে দেখি বা যেভাবে সম্মান করেছি এতদিন, যেভাবে দেখে এসেছি, আজকে মানুষটাকে আমার একটু অন্যরকম লাগলো। যাই হোক, বিমলদার কাছে আসবো। বিমলদা, সার্বিকভাবে কি বুঝলেন, মানে এতক্ষণ ধরে যা হলো বা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, তারপরে এই ধরনের বিরোধ? দেখো, একটা কথা বলি, আমি আজকাল এই ধরনের অনুষ্ঠানগুলো এড়িয়ে যাই, খুব একটা আসিও না, কারণ অস্বস্তি হয় বহু ক্ষেত্রে। হয়তো আজকে এই ঘটনার পরে আমার যাতায়াতের ইয়েটা আরও কমবে, হয়তো খুব একটা আসবো না এই জায়গাগুলো, আজকাল অ্যাভয়েড করছি, বয়সও বাড়ছে। আর এই যে বললে না,
আমি একজন অধ্যাপক, কোথাও তো মনে হয় যে অস্বস্তি হচ্ছে। সুস্মিতা আমার প্রতিদ্বন্দ্বী দল করতেই পারে, কিন্তু বাট সি যে টিচার, কিন্তু এটা অনেকেই জানে না, সেটা ভালো স্কুলে পড়ায়ও, ন্যাচারালি তারও তো একটা সম্মান আছে। আমি তো এমন কিছু বলতে পারি না তার সম্মানে লাগবে। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অবশ্য সিপিএম নেতা নীলাংশুর একটা জিনিস একটু সংশোধন করে দিই, কারণ ওই প্রমাণটা ও দিতে পারবে না। চটিপড়া পুলিশের আমি নিজে দেখেছি, সেই সময় টিভি রোজ দেখতাম। দ্বিতীয় হচ্ছে এটাও ঠিক যে হঠাৎ করে যখন শুভেন্দু অধিকারী চলে গেলেন তখন তৃণমূলের মাথায় কী সব এলো যে তারাই নাকি ওখানে গোলমাল বাঁধিয়েছে, কিন্তু তারপরে কোনো দিন শুভেন্দু অধিকারী বা শিশু অধিকারী কোথাও বলেননি যে ওনার কথায় চটিপড়া পুলিশ আমরা ঢুকিয়েছি। এটা প্রমাণ করে দিলে আমি মেনে নেবো। সুতরাং এটা কোথাও তারা বলেননি। সুতরাং এগুলো গণশক্তি ছাড়া অন্য কোনো কাগজ দিতে হবে। গণশক্তি কাগজ বললে আমি মানবো না, কারণ ওটা পার্টির মুখপাত্র। অন্য কোনো কাগজ দিতে হবে, তাহলে আমি মেনে নেবো। প্রথম কথা, গতকাল লন্ডনে যা ঘটেছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, আমি আবার বলি যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো কি খুব স্ল্যাং ছিল? আমি তো শুনি। প্রশ্ন করা হয়েছিল, আমি মনে করি সেই প্রশ্নগুলো যখন প্রশ্নোত্তর পর্ব তারপরে তো ছিল, সেই সময় বললে ভালো হতো। কারণ উনি যখন বক্তব্য রাখছেন, বক্তব্য রাখতে দিতে হতো, তারপরে প্রশ্ন করলে ভালো হতো। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে তারা প্রশ্ন করেছে বলে তারা খুব স্ল্যাং ব্যবহার করেছে বলে পাল্টা স্ল্যাং ব্যবহার করতে হবে, তা কিন্তু নয়। তারা প্রশ্ন করেছে, এবং সবচেয়ে বড় কথা, প্রশ্ন তো করবেই মানুষ, প্রশ্ন করবে না? কারণ পশ্চিমবাংলায় যা চলছে প্রশ্ন করবে না? এখন সেই প্রশ্নকে সামলাতে হবে। সেই প্রশ্ন সামলাতে গেলে যতটা দক্ষতা প্রয়োজন সেই দক্ষতা অর্জন করতে হবে। গতকাল যে প্রশ্নগুলো করা হয়েছিল তার মধ্যে অনেকগুলো প্রশ্ন, টাটা কেন চলে গেল, ডেফিনেটলি একটা পার্টিনের প্রশ্ন। আমি আবার বলছি পরের দিকে প্রশ্নগুলো করলে ভালো হতো, কিন্তু প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ। একটা পার্টিনের প্রশ্ন হচ্ছে যে হোয়াই হিন্দুজ আর গেটিং কিল্ড। আমরা তো সেই প্রশ্ন করে যাচ্ছি, পশ্চিমবাংলায় ঘটনা কেন ঘটছে। আমরা তার সঙ্গে এটাও বলছি যে পশ্চিমবাংলায় গত 2011 আগে আমি ছেড়ে দিলাম, কারণ বামফ্রন্টকে মানুষ সরিয়েছে, তাদের বিরুদ্ধে তো মানুষের ক্ষোভ ছিল বলে। 2011 থেকে আজ পর্যন্ত এই রাজ্যে খুনের, বিশেষত খুন মারপিটের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় বহু মানুষ মারা গেছে। কেন হবে? তাদের দাবার বড় হিসেবে কেন ব্যবহার করা হবে? তাদের উন্নয়নের কথা কেন ভাবা হবে না? এই প্রশ্নগুলো তো আমরা করছি। 2021-এর 2রা মের পরে 60 জন বিজেপি কর্মী মার্ডার হয়ে গেছিল কেন? এই প্রশ্নগুলো তো সবাই করছে। এই প্রশ্নগুলো যদি করি অন্যায় করবো আমি? তাহলে তো উত্তর দিতে হবে। তো আসলে উত্তরগুলো নেই। তো যেরকম 2021-এর 2রা মের পর বলা হয়েছিল আমার হাতে তো প্রশাসন নেই, প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। আর একটা অসত্য কথা, আর একটা অ্যাবসলিউট অসত্য কথা, সংবিধানে কোথাও এটা বলা নেই। নির্বাচন কমিশন কখনো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে না। নির্বাচন কমিশন কেবলমাত্র নির্বাচন বিষয়গুলো কন্ট্রোল করে। তা আচ্ছা, বুঝলাম সরকারের মানে তৃণমূলের হাতে ক্ষমতা ছিল না, তা তৃণমূল তারপর যখন শপথ নিল তারপর একটা লোককে ধরেছে। যেখানে খেজুরিতে 60 বছর মহিলা রেপ হয়, বলে যে আমার নাতির বয়সী ছেলেরা আমাকে রেপ করে গেছে, কটাকে ধরা হয়েছিল? বরং সেখানে যাতে সিবিআই বাইরা তদন্ত করতে না পারে সুপ্রিম কোর্টে দৌড়েছিল কেন? তারপরে যদি এই সরকার বলতো 2021-এর শপথ নেওয়ার পরে যারা যারা মানুষকে খুন করেছে সবাইকে আমি জেলে পুরব, আমি নিশ্চয়ই সরকারকে প্রশংসা করতাম। কিচ্ছু করেনি, তাদের প্রশ্রয় দিয়ে গেছে। তাহলে আমি যদি বলি দিস গভর্নমেন্ট ইজ দ্য গভর্নমেন্ট অফ মার্ডারার্স, এবং তারপর এখন যদি কেউ প্রশ্ন করে আপনার এতজন মন্ত্রী জেলে কেন, ভুল করবে সে? আপনার এতজন নেতা গত 3 দিন আগে বর্ধমানে পুরনো একটা মার্ডার কেসে 3 জন দোষী সাব্যস্ত হয়েছে, একজন মহিলা, শুনেই দাঁত উল্টে পড়েছে। কেন? যেখানে মার্ডার হচ্ছে, মার্ডার করছে তৃণমূল, অনেক সময় মার্ডারও হচ্ছে তৃণমূল নিজেদের মধ্যে কোনি যদি প্রশ্ন করা হয়। আজকে এই অবস্থায় যারা পশ্চিম বাংলাকে এনেছে, আমি আবার বলছি যে তারা প্রশ্নের মুখোমুখি হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভয় কিসের? স্বৈরাচারীরা সবসময় নিজের ছায়াকে ভয় পায়, সবসময় ভয় হয় আমি এই বোধে আমাকে মারলো, আমাকে বাঁচতে হবে। এই রাজ্যের শাসক দলের হাল তাই দাঁড়িয়েছে, তাই সাধারণ প্রশ্নগুলো দেখে ভয় পাচ্ছে। গতকাল ওই জায়গায় যদি আমি থাকতাম, আমি বলতাম যে যখন প্রশ্নোত্তর পর্ব হবে আপনি প্রশ্নগুলো করুন, উত্তর দেব। এটা ঠিক যে গতকাল মুখ্যমন্ত্রী ততটা মাথা গরম করেননি, কিন্তু এটা বলা উচিত ছিল যে আপনারা থাকুন, আপনারা আমার উত্তরগুলো শুনে যাবেন, এরকম এই সময় করবেন না। সেটা করা হয়নি। আসলে উত্তরগুলো নেই, তো উনি রেগে যান কেন? আমি এটা বলি, কামদুনিতে 2টি সাধারণ গ্রামের মেয়ে শুধু বললো একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, এই তো মাওবাদী ভাই, আর মাওবাদী
মাওবাদীদের সঙ্গে যোজন যোজন দূরে তার কোনো সম্পর্ক নেই, তারা হয়ে গেল মাওবাদী। ঠিক যেরকম ঝাড়গ্রামে একটু আগে সিপিএম যে ছাত্র প্রতিনিধি এখানে বক্তব্য রাখলো চৌধুরী, কি চৌধুরী জানো, শিলাইত চৌধুরী, সে বেচারি জেল খাটলো। এদের সেই কপালটা একটু ভালো ছিল, জেল খাটেনি, কিন্তু তারা মাওবাদী তকমা পেয়ে গেল। তাই আমি আবার বলছি, প্রশ্ন করা অবব্যতা নয়। আরেকটা তুমি কথাটা বলে দিয়েছো, তাও বলি, আর এবার কি সঙ্গে পোস্টার নিয়ে যাওয়া হচ্ছে নাকি? আমি তো অবাক হয়ে গেলাম দেখে, হঠাৎ করে সে পোস্টারটা এলো কোত্থেকে? পোস্টারটা এলো সেই সময় যা হয়েছিল অন্যায়, সেই অন্যায়ের খেসারত সিপিএমকে দিতে হয়েছে। হাজরা মোড়ে মমতা ব্যানার্জির মাথায় লাঠি মারা অন্যায়, সিপিএম অন্যায় কাজ করেছিল, কিন্তু যারা লাঠি টাঠি মেরেছিল পরবর্তীকালে দেখা গেল তারা অনেকে তো তৃণমূলে ঢুকে পড়েছে। আচ্ছা, যারা লাঠি মেরেছিল তাদের কারো সাজা হয়েছে? আমাকে বলো দেখি, কারো সাজা হয়েছে? ঠিক যেরকম নন্দীগ্রামে এত আন্দোলন হলো, সেই নন্দীগ্রামে পুলিশ অফিসারদের নিজের দলে ঢুকিয়ে নিল কে? রাইস পোস্টিং দিল কে? ফলে প্রশ্ন কিন্তু অনেক করা যায়। যেরকম এই যে 21শে জুলাই অনুষ্ঠান হয়, 21শে জুলাই যে পুলিশ অফিসার বা যে প্রশাসনিক কর্তারা সেদিন ছিলেন, তারা পরবর্তীকালে কোন দলে ঢুকেছেন গো? যে মানুষগুলোকে নিয়ে ঘটা করে 21শে জুলাই অনুষ্ঠান করা হয়, সেই মানুষগুলো স্বর্গে বা কোথাও একটা আছে। তারা কি প্রশ্ন করে যে যারা যে প্রশাসনিক কর্তারা নির্দেশে আমাদের চলে যেতে হলো অকালে পৃথিবী থেকে, তারা এখন আনন্দে আছে, ঠান্ডা ঘরে বসে আছে, আর আমার পরিবার ভেসে গেল, বা পরিবারের খুব দ্রুত মানুষগুলোকে এত তাড়াতাড়ি ওপরে চলে যেতে হলো, মরে যেতে হলো। ফলে এই প্রশ্নগুলো মানুষ কিন্তু করতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমরা একটা বিষয় মনে করি, কে কতটা রাজনীতিতে প্রাসঙ্গিক হবে সেটা নির্ভর করে সেই দলের যোগ্যতা ক্ষমতার উপরে এবং জনগণের কাছে তার গ্রহণযোগ্যতার উপরে। বামেরা জনগণ যদি বামপন্থীদের গ্রহণযোগ্য বলে মনে করে, আমরা আটকাতে পারি না। আর আমরা যদি গ্রহণযোগ্য হই মানুষের কাছে, যেটা 2016 থেকে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, মানুষের কাছে আমরা গ্রহণযোগ্য, তারা মনে করছে তৃণমূলের বিকল্প আমরা, সেটা আমরা রয়েছে, আমরা তো সেই জায়গায় চিন্তিতই নই। এই অভিযোগটা আমি বলছি যে এই যে ধরুন যাদবপুর ইউনিভার্সিটিতে যা ঘটনা ঘটা, বা তারপরে ধরুন কিছু মানে পুঞ্জীভূত বিক্ষোভ বামেদের তরফ থেকে যেগুলো হয়েছে, এবং রিসেন্ট এই ঘটনা, তো এগুলোতে মাইলেজ পাচ্ছে বামেরা, এবং বিজেপিকে খানিকটা মানে পিছিয়ে দিয়ে বামেদের খানিকটা এগিয়ে দেওয়ার চেষ্টা। এই যে একটা কি বলবো, একটা ধারণা তৈরি করা হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা চলছে, এই নিয়ে চর্চাটা চলছে। এইটার আমি একটু আপনার কাছে চাইবো রিয়াকশন। তার আগে You want to kill a bear and give it to you 6 words. I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. What about you are sorry. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowd funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Yeah, you're going to break This is your what your fingers. ministers do in This is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Don't fight with me. আরজিকর আন্দোলন গোটা বিশ্ব জুড়ে তার যা প্রভাব দেখেছি আমরা, বিভিন্ন প্রভিন্সে বলুন বা বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলনের মানে একেবারে সরাসরি প্রভাবও আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আন্দোলন, রাস্তায় নামা। সুস্মিতা দি, আজকে দিলীপ ঘোষ একটা খুব মজার কথা বলেছেন। উনি বলছেন যে আমি আগেই বলেছিলাম বিদেশ যাচ্ছেন ভালো, আরজিকর নিয়ে প্রশ্ন হলে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন? আরজিকর নিয়ে প্রশ্ন ওনাকে শুনতে হতে পারে, কি মনে হয় আজকে উত্তর শুনে? দেখুন, আমার সর্বপ্রথম মনে হয়, যেটা আমি শুনে আমি নিজে হতবাক হয়ে গেছি, আমার মনে হয় বাংলার যত মানুষ শুনেছেন, শুধু বাংলার না সারা ভারতবর্ষের যত মানুষ শুনেছেন, তাদের কোনো একটা জায়গায় ভিতরে হয়তো লেগেছে, যেরকম আমার লেগেছে, 190 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের
যে ভূয়সী প্রশংসা তিনি করেছেন, আমার মনে হয় এর জন্য সারা ভারতবর্ষের মানুষের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। এবং সবচেয়ে বড়, আমি কিন্তু কারোর বলার সময় বলিনি, ওই যেটা বললেন আপনি, ভূয়সী যে প্রশংসা, তার জন্য তার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা, যারা কালাপানিতে ছিলেন, যারা দীর্ঘদিন জেল খেটেছেন, যাদের বাড়ির ছেলেমেয়েরা শহীদ হয়েছে, যাদের মা বাবারা শহীদ হয়েছে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের আত্মাটা যদি আজকে কোনো জায়গায় থাকে, কোনো অস্তিত্ব থাকে, তাহলে আমার মনে হয় তাদেরও ভিতরটায় হয়তো খুব লেগেছে। আমি জানি না আদৌ কোনো কিছু এরকম আছে কি না। আমি বিজ্ঞানের স্টুডেন্ট, আমার বিজ্ঞানে জানা নেই এরকম কিছু আছে বলে, তাও আমি বলছি কথাটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের দল থেকে আমরা বারংবার বলেছিলাম, মুখ্যমন্ত্রী আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যেখানে যাবেন, আপনি পশ্চিমবঙ্গের যে কোনায় যান, আপনি ভারতবর্ষের যে কোনায় যান, আপনি বিশ্বের দরবারে যে কোনায় যান, অভয়ার বিষয়ে আপনাকে প্রশ্ন কিন্তু আপনার পিছনে তাড়া করে বেড়াবে, এই প্রশ্ন কিন্তু ছাড়বে না। ঠিক সেটাই প্রমাণিত হলো আজকে। আমরা দেখলাম যে সবচেয়ে বড় কথা কি জানেন, একটা মারাত্মক বিষয় যেটা না বললে নয়, 2026-এ এই ভোটের হাইক তোলার জন্য সোশ্যাল মিডিয়াতে, এই তৃণমূলের সোশ্যাল মিডিয়া গ্রুপটা, এরা বিভিন্নভাবে ছড়াচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিটি কলেজে যদি একটা কোনো প্রোগ্রাম হয়, সেখানে যদি আপনাকে ডেকে পাঠায়, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম হলে যদি আপনাকে ডেকে পাঠায়, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই কেলক কলেজে উনি বক্তব্য রাখতে গেছেন, এবং এর পিছনেও অনেক বড় একটা ইতিহাস আছে, কেন অমিত রায়ের একটা বিরাট ভূমিকা আছে, তার ডাটা তার কিছু মানে স্টেটমেন্ট, এগুলো খুব ভীষণভাবে গ্রহণযোগ্য হয়েছে সেখানে, এবং এখানে অমিত রায়ের একটা বিরাট ভূমিকা রয়েছে। এবার সবচেয়ে বিষয় হচ্ছে, এই প্রশ্ন তাড়িত করবে আমরা জানতাম, কারণ একটা জিনিস দেখুন, আমরা একদম বলছি না যে এই কথাটা যে মানুষ প্রশ্ন করতে পারবে না, কারণ মানুষের এটা তো গণতান্ত্রিক অধিকার, এই ডিসেন্টিং ভয়েস কিন্তু আপনাকে শুনতে হবে। তার কারণ গণতন্ত্রে মানুষ প্রশ্ন করতেই পারে, এবং সেই জায়গায় আপনি যখন আজকে আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি থাকাকালীন বাংলার বুকে অভয়ার মতো যে ঘটনা সারা বিশ্বের মানুষকে নাড়িয়ে দিয়েছে, আজকে তার যখন কোনো নিষ্পত্তি হলো না সেই ঘটনার, আজকে বিগত 7-8 দিন আগে মানে ওনার মা বাবা সবে মেয়ের ডেথ সার্টিফিকেট পেলেন, মানে এত মানে ভাবলে নিজে গা শিউরে ওঠে। কারণ আমি 14-15 দিন আগে ওদের বাড়িতে গেছিলাম, সেদিনকে ওর মা আমাকে নিজে জড়িয়ে ধরে কেঁদে বলেছিল, দিদি এখনও ডেথ সার্টিফিকেটটাও পাইনি। আমি মানে ওই দিন রাত্রিবেলায় বাড়িতে এসে ঘুমোতে পারিনি। ওর মা বাবা আমাকে শুধু বারে বারে ওর মা বলছে, দিদি আমাদের 26টা বছর আমাদের এমনি চলে গেল, আমাদের নষ্ট হয়ে গেল, যে 26টা বছর আমরা ওর জন্য আজকে শ্রম দিলাম, সেই 26টা বছর আমি তো মা, আমার শুনে বুকটা ভিতরে হাহাকার করছিল, মানে আমি নিতে পারছিলাম না ওনারা যেসব কথাগুলো বলছিলেন। আজকে মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকে দেখুন, আপনি আজকে আমাদের মানে বাংলার রাজনীতিটা এমন একটা জায়গায় চলে গেছে যে আজকে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এইসব নিয়ে কোনো কথা নেই। আজকে ধর্মভিত্তিক আলোচনা হচ্ছে, এবং সেখানেও জিজ্ঞাসা করা হয়েছে ওয়াই আর হিন্দু বিং কিল্ড, এটা সেখানেও প্রশ্ন করা হয়েছে, মানে কেন আজকে এই জায়গাটায় চলে গেছি আমরা, তার জন্য আজকে ওখানে এই প্রশ্নটা রেস করেছে। আর আপনি যে ছবিটা দেখালেন মুখ্যমন্ত্রীর মাথা ফাটা, উনি কি মাথা ফাটার ছবি নিয়ে চারিদিকে ঘুরে বেড়ান, তাহলে কি আমরা কি বলবো এই প্লটটা সাজানো? এই প্লটটা সাজিয়ে করা হয়েছে, এই প্লটে এইরকম কোশ্চেন আসবে এবং এই কোশ্চেনে আমাকে অ্যান্সার দিতে হবে, তার জন্য আমি রেডি হয়ে থাকবো, এরকম কিছু না তো। এইটাও কিন্তু এই যে ছবিটা দেখানো হচ্ছে, আমি আসবো সুস্মিতা দি, আমি একটা খুব দ্রুত ব্রেক নিতে হবে, বিরতির পর ফিরে এসে এই যে ছবিটা দেখানো হচ্ছে, শতরূপ তার প্রশ্ন করা হয়েছিল কেন হঠাৎ করে এরকম একটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দেখাচ্ছেন, তাহলে কি উনি যেটা সুস্মিতা দি বলছেন যে সঙ্গে করে নিয়ে ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই ছবি কি করে জানলেন যে এই প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে? সৌজন্যমূলক বিক্ষোভ হয়েছে, কেউ ওনাকে মারতে যায়নি, ধরতে যায়নি, দাঁত ভেঙচাতে যায়নি, বক দেখাতে যায়নি, প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল,
ইনফ্যাক্ট প্রথমে কেউ কোনো স্লোগানও দিতে যায়নি, ওরা চুপচাপ প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল। আমি ভিডিও দেখে যা বুঝলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদেরকে তাদের সাথে কথা বলতে গেছেন, ভালো করেছেন সেটা, উনি ওনার দিক থেকে কথা বলেছেন, ওরা তার উত্তর দিয়েছে, ছবি দেখিয়েছেন। ওই যখন এসব হচ্ছে ওনাদের ইয়েতেই দেখলাম যে এই যে ওনার কি মাথা ফাটিয়ে দিয়েছিল ওই সিপিএম, এই ছবিটা উনি তুলে দেখাচ্ছেন, পোস্টারটা কেমন না, সে উনি কেন, উনি নিশ্চয়ই এটা ব্যাগে করে নিয়ে ঘোরেন। আমরা যেরকম ভোটার আই কার্ড এসব সঙ্গে রাখি, কখন কি দরকার পড়ে যায়, সেরকম উনি হয়তো এটা নিয়ে ঘোরেন যে যখন আর কোনো জবাব থাকবে না তখন ছবিটা দেখিয়ে দেবো। আমি এই কারণে বলছি যে এই যে ছবিটা আপনারা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল না কি শুয়েছিলেন, কে মেরেছিলেন যেটা বারে বারে শুনি, কে মেরে মাথা ফাটিয়েছিল ওনার, যদি আদৌ মাথা ফেটে থাকে? কার বিরুদ্ধে অভিযোগ ছিল? লালু আলম, উনি অভিযোগ করেছিলেন, এটা আমরা করিনি অভিযোগ। উনি বলেছিলেন যে লালু আলম হাজরা মোড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। জ্যোতি বসু নির্দেশ দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল লালু আলমকে কয়েক ঘন্টার মধ্যে। আর সেই লালু আলম এখন কি করে? সেই লালু আলম এখন তৃণমূল কংগ্রেস করে, ওনার দলের নেতা লালু আলম, ওনার দলের নেতা ওনার মাথা ফাটিয়েছে, তার উনি ছবি দেখাচ্ছেন অক্সফোর্ডে গিয়ে, দাঁড়িয়ে বলছেন যে আমাকে এই করা হয়েছে। আবার আগে বলেই গেছিলেন যে আমার বিক্ষোভ হতে পারে। দেখো উনি তো একজন অপরাধীর মনেই অপরাধবোধ থাকে, উনি জানেন যে পশ্চিমবাংলায় আমি যেগুলো করি, পশ্চিমবাংলায় কারোর ক্ষমতা নেই আমার সামনে আসার, তাহলে আমি হয় জেলে ঢুকিয়ে দেবো অথবা তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, তার মুখ বন্ধ করে দেবো, গুম খুন করে দেবো। যখানে বিদেশে আমার পুলিশ নেই, নিয়ন্ত্রণ নেই, সেখানে এই সমস্ত করব। প্রশ্ন করা হয়েছিল, উনি তার উত্তর দিয়েছেন। এটা উনি কাউকে গ্রেপ্তার করাতে পারেননি, কাউকে জেলে ঢোকাতে পারেননি। আমি খালি প্রশ্নগুলো যদি বাংলার মাটিতে ওনাকে করা হতো তার কি পরিণতি হতো, তার উনি কি করতেন? কেন ছবি নিয়ে ঘুরতে হচ্ছে? আমি এখানে একটা লাইন শুধু জুড়বো এখানে সদরূপে এই কথাটা লালু আলমের কথা বললো বলে আমি যখন এই কথাটা বললেন, আমি ওই প্রশ্নটাকে তুলে একটুখানি বলি। আজকে 21শে জুলাইয়ের মনীষ গুপ্ত, তিনি কিন্তু আজকে তার দলের কিন্তু মন্ত্রী ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সাধারণ বিধায়ক হন, এবং তার ছাড়া বারাসাতে যে যুব কংগ্রেসের আন্দোলন হয়েছিল, সেই যুব কংগ্রেসের আন্দোলনে যেই যুব কংগ্রেসের কর্মীদের মারা হয়েছিল, সেই বারাসাতে সেদিনকে গুলিও চালিয়েছিল রজপাল সিং, সেই রজপাল সিংও তার দলের এমএলএ। আজকে যাদের বিরুদ্ধে এই তারা তিনি সোচ্চার হয়েছেন, তারা প্রত্যেকে আজকে তৃণমূলের নেতা। দেবব্রত দা, এই ছবি নিয়ে ঘুরছেন কেন? তার আগেও কিছু উত্তর দিতে এই যে বলছিল খুব সংক্ষেপে, কাজ নেই, ব্যবসা পত্র নেই, অর্থনৈতিক উৎপাদন নেই, যেটা প্রকৃত তথ্য বলছে আমাকে চাইলে আমি দিয়ে দিতে পারি। এখানে বলা হচ্ছে মানে পার হেড ইনকাম বাম আমল থেকে 3 গুণেরও বেশি বেড়েছে। যেখানে প্রায় 30,000 টাকা পার হেড ইনকাম ছিল বাৎসরিক, সেটা এখন প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি এসছে। এটা কি উন্নতি নয়? কাটমানি ধরে বলছি এই তথ্য, এই জন্য এই তথ্যগুলো নেন না এই আবার রেখে শুনুন সোর্স আমি দিয়ে সব দিয়ে দেবো। এই যে সোর্স আমি একটা দিচ্ছি আপনাকে। এই যে 2 দিন আগে বিহার থেকে বিহার দিবস পালন করলো আমাদের বিজেপি। বিহার থেকে একজন সাংসদ এলেন, এসে মন্তব্য করলেন 2 লক্ষ বিহারি পশ্চিমবঙ্গে তারা আমরা কৃতজ্ঞ এখানে কাজকর্ম করে খাচ্ছে। তার মানে কাজ আছে পশ্চিমবঙ্গে, তাই তো? তাই জন্য ডবল ইঞ্জিন সরকার, বিহার থেকে 2 লক্ষ মানুষ এখানে এসে কাজকর্ম করে খাচ্ছে। তাদের বিজেপি যে অভিযোগটা করে বাস্তবে সেটা নয়। এই যে বারে বারে অভিযোগ করছে যে এই মেরে ফেলছে, কেটে ফেলছে, এ করছে, কিন্তু তার জন্য তো আপনারাই দায়ী। আপনারা কখনো আপনারা বলছি আপনার উত্তর দেবো, আপনার উত্তর দেবো, সেটা তো উনি বলতে পারবেন। যিনি বলেছে, একজন সাংসদ বলেছে, উনি জনপ্রতিনিধি, তো অদ্ভুত ব্যাপার। বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলছে না আমার সেটা জানার দরকার নেই। একটা উত্তরগুলো নিয়ে আমি কিছুক্ষণ আগে সুস্মিতা দিয়ে একটা বক্তব্য রেখেছিলেন, আপনি বলেছেন আপনাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, এই যে বললেন, এই উত্তর এই যে বললেন না, আমি দেখুন আমি বাম আমলে পড়াশোনা করেছি, আমার ক্লাস 5 থেকে আমাকে ইংরেজিটা শিখতে হয়েছে, ওই জন্য আমার দুর্বলতার জায়গাটা আমি প্রকাশ করছি। কিন্তু তুমি রেগে যাচ্ছ কেন, খেপে যাচ্ছ কেন? এই তো মুশকিল না, এই আবার চিলবিল করেছে, আবার চিড়বিড়ানি শুরু হয়ে গেল। আমার সেটা ব্যর্থতা, আবার চিড়বিড়ানি শুরু, এই তো মুশকিল না, বলতে দেবেন। আপনি রেগে যাচ্ছেন কেন? বলতে দিন না, আপনার জায়গায় আমি দেখছি এটা তৃণমূলের শিক্ষা। ঠিক আছে, তোমাদের শিক্ষাও দেখা যাচ্ছে, 55,000 মানুষ খুন করেছে, আবার শিক্ষা নেই কি দেখাচ্ছে? দরকার নেই। এবার যেটা বলছেন, সেখানে মমতা ব্যানার্জি নাকি ব্রিটিশদের সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলেছেন। আমার সেই স্পেসিফিক শব্দটা দরকার, কোন শব্দ দিয়ে বোঝালেন উনি ব্রিটিশদের পক্ষে কথা বলেছে? হেরিটেজ যদি সংরক্ষণ করা অপমানজনক হয় তাহলে আমাদের কিছু করার নেই। কারণ যদি ইংরেজি শিক্ষা যদি দুর্বল হয় সেখানে আমার কিছু করার নেই। এখন বলতে হয়, এখন মমতা ব্যানার্জি বিদেশে আমন্ত্রণে গেছে, কারোর যদি সেটা মমতা ব্যানার্জির পলিটিক্যালি মাইলেজ পেয়ে যায়
আমাদের কিছু করার নেই। এই যে বলছেন কর্মী খুন হয়ে যাচ্ছে, এই আরে তোমরা ক্রমাগত উস্কানিমূলক ভাষণ দিচ্ছ, মেরে ফেলবো, কেটে ফেলবো, কখনো দা দেখাচ্ছ, কখনো গদা দেখাচ্ছ, কখনো বলছো বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, গলা টিপে দেবো। এইবার কি হবে? তোমরা তো 4টে সিকিউরিটি নিয়ে ঘুরবে, বাকি না বাকি শুনুন বাকি যারা দেখুন যারা সিকিউরিটি করে ঠিক আছে, কিন্তু যারা সিকিউরিটি নিয়ে ঘুরছে সাধারণ স্তরের কর্মীরা, তারা দিনের শেষে আমাদের ছবি নিয়ে ঘুরছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা নিয়ে ঘুরছেন কেন? শুনুন, এগুলো তো ইতিহাস, এগুলো তো অস্বীকার করা যায় না। ইতিহাস অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে তো ছবি কেন এখন তো ইতিহাস নিয়ে এখন দেখুন আপনি মোবাইলে আপনার টাইমলাইন ঘাটলে অনেক ছবি বেরিয়ে যাবে, অনেক কিছু বেরিয়ে যাবে, সেই তো কাজ করছে। এত বড় একটা পোস্টার, এই যে দেখুন ছবিটা দেখুন, এত বড় একটা পোস্টার লন্ডনে গিয়ে উনি আগে পোস্টারটা প্রিন্ট আউট করেছেন। কি বিষয় মানে ফোনে ছিল, ফোন থেকে আগে প্রিন্ট আউট বার করেছেন লন্ডনে গিয়ে। উনি কি বিষয়ে বক্তব্য রাখতে গেছেন বলুন তো? কি বিষয়? নারী প্রগতি, শিশু কল্যাণ। কি বিষয়? না ওটা অঙ্গ। তাহলে না শুনুন, নারী প্রগতি নিয়ে বক্তব্য রাখতে গেলে তো আরো বেশি আরজি করে মুখে পড়বে। বিজেপি আরো বেশি আরজি কিন্তু মমতা ব্যানার্জি নারী 42% সংসদকে, মহিলা সংসদকে সংসদে পাঠিয়েছে। দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। শুনুন, অন্য জায়গায় চলে যাচ্ছে কেন? আমি বিমলদার কাছে বিমলদার কাছে আসবো। বিমলদা, এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার। এবার এই দলে কটা টাইগার আমি বুঝতে পারছি না। একদিকে অনুব্রত মণ্ডল টাইগার, একদিকে উনি রয়্যাল বেঙ্গল টাইগার। এত টাইগারে তো আজকে যে ছবিটা আমরা দেখলাম সকাল থেকে ফাঁসি দেওয়ায় দুটো বাঘ নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। যাই হোক, হ্যাঁ বলুন, এবার এই এত বাঘের মধ্যে কাকে প্রকৃত খুঁজে বার করবো? মুশকিল, কারণ এই বাঘগুলো একটা কথা চলতো, ওটা লেফটিস্ট কথা, কিন্তু পরে বলবো ওটা উগ্রবামেরা ইউজ করতো, কাগজের বাঘ। ওটা মূলত মাউসে তুঙের কথা, আমেরিকাকে বলতো পেপার টাইগার। তো জানি না এই টাইগারটা কিসের, রক্ত মাংসের টাইগার না পেপার টাইগার, নানা রকম প্রশ্ন থাকতে পারে। এখন একটা এই যে বললো না বাম আমলে এত ছিল, এত হয়েছে ইত্যাদি, সোর্সটাও বলা সত্ত্বেও বললো না, আমি বলে দিচ্ছি। তথ্য যে খুব ভুল তা নয়। আরে গোটা ভারতবর্ষে তো ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, তো ইকোনমিক ডেভেলপমেন্ট সব রাজ্যে সব মানুষের ইনকাম বেড়েছে, এ রাজ্যেও বেড়েছে। দেখতে হবে গত 10 বছরে বা 14 বছরে ঠিক কটা ইন্ডাস্ট্রি হয়েছে। বাঁকুড়া বা পুরুলিয়াতে, আমি দুদিন আগে গতকালই পুরুলিয়া থেকে ফিরলাম, কিছু অঞ্চলে ওই মানে স্পঞ্জ আয়রনের 2-4টে কারখানা, তা আবার পাবলিক গিয়ে বন্ধ করে দিচ্ছে, কারণ সে যা অবস্থা, মানুষ মরে যাচ্ছে একেবারে সে গ্যাসের চোটে, মানুষ গিয়ে পিটিয়ে বন্ধ করছে অনেক জায়গায়। আর 2-একটা স্টোন ক্রাশার মেশিন ছাড়া পশ্চিমবঙ্গের ঠিক বড় শিল্প কি হয়েছে তো প্রশ্ন করাই যায়। আমি দেখছি তো এগুলো, তো আমাকে তো বলতে হবে যে বাপু আমাকে তাহলে আমি পয়সা দেবো, আমি তোমাদের সবাইকে বলছি আমি পয়সা দেবো, আমাদের নিয়ে যাক যে এই ইন্ডাস্ট্রিগুলো হয়েছে। তা নইলেও বললো না কান ধরে উঠবসের কথা, মানুষ আর কান ধরে উঠবসের মতো হাঁটুয়ার হাতও রাখবে না। দেবে তো 26-এ দেবে তো 26-এ একদম উত্তর দেবে। হ্যাঁ 26-এ অপেক্ষা করুন না, 26-এ অপেক্ষা করুন না, একদম 26-এ হ্যাঁ হয়তো পাবলিক রেডি হচ্ছে, তারপর বলে এই মারছে ধরছে তোমাদের এখন দেখো একদম দেখছি তো। আমি শুধু এইটুকু বলি, সেটা হচ্ছে যে টাটা যে এই রাজ্য থেকে চলে গেল। আচ্ছা, সিঙ্গুরে আমি এখনো বিশ্বাস করি বামফ্রন্ট যেভাবে ওখানে মানুষকে পিটিয়ে ইন্ডাস্ট্রি করতে চেয়েছিল ভুল করেছে, কিন্তু তোমরা ক্ষমতায় আসার পর টাটাকে তো আনতে পারতে এখানে, যে আপনি আসুন এখানে, আপনাকে জায়গা দিচ্ছে, এখানে ইন্ডাস্ট্রি করুন। যে বলছেন টাটা কগনিজেন্ট টাটা কবে কগনিজেন্ট কিনলো আমি তো শুনিনি। যাই হোক, উনি কিন্তু বলেছেন টাটা কগনিজেন্ট। আচ্ছা ঠিক আছে, স্লিপ অফ টাং টাটাও আছে, কগনিজেন্টও আছে, কিন্তু একটা গাড়ির কারখানায় যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়, একটা কগনিজেন্ট বা একটা টাটা বা অন্য একটা ইনফোসিস তত পরিমাণ ইনভেস্টমেন্ট করতে পারে। শিল্প অনুসারী শিল্প দিয়ে অনেক প্রোডাকশন ইউনিট যদি হতো, সানন্দে আজ কি হলো, গোটা সানন্দের চিত্র বদলে গেছে। তার আগেও শেষ করব অনুষ্ঠান, আমি লাস্ট কথাটা বলি, ইউপি চিত্রটা একটু বদলাক না, বিহারের চিত্রটা একটু বদলান না, এত লোক আসছে কেন পশ্চিমবঙ্গে? বলবো যে এবারে নিজেরা না এলে যাদের পাঠাবেন একটু খবর টবর দিয়ে পাঠাবেন, তাহলে এইটাই তো মাইগ্রেশন তত্ত্ব, এই যে ডবল ইঞ্জিন তত্ত্ব, এই যে সোর্স অফ হোম ডিপার্টমেন্ট, এই ঘটনা হোম ডিপার্টমেন্টের তত্ত্ব, এই তো আপনারা প্লিজ মাইলেজ পাওয়ার বিষয় নয়, বাংলার মানুষ দেখছে তোমাদের টিভি চ্যানেলের মাধ্যমে, কিংবা যারা সেই ঘটনা প্রত্যক্ষ দেখছে শুনছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা বুঝতে পারছে যাদবপুরে যে ঘটনা ঘটেছে। এক্ষুনি বললে দেবব্রতবাবু কিংবা বিমলবাবু স্যার, উনি বলবেন হয়তো যে ইন্দ্রানুজ তারপরে কী ধরনের বক্তব্য রেখেছে। আমরা তখনও বলেছিলাম ইন্দ্রানুজের মতাদর্শকে আমরা সমর্থন করি না, বাট অ্যাজ আ স্টুডেন্ট
আমরা তার দাবিটাকে সম্মান করি এবং সেই কারণেই সেই বিষয়টাকে আমরা সমর্থন করেছিলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে উত্তরকন্যা অভিযানে যে ধরনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি, তোমরা দেখেছো, মীনাক্ষী মুখার্জি অ্যারেস্টেড, ধ্রুবজ্যোতি সাহা অ্যারেস্টেড, এবং তার সাথে গতকালকে রাত্রিবেলা আমরা যখন সবাই দেখেছি যে মুখ্যমন্ত্রী অপদস্থ হচ্ছেন ছাত্রদের স্বাভাবিক কিছু প্রশ্ন দিয়ে, সেখানে যে মুখ্যমন্ত্রী, যে দলের মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন যে পার্কস্ট্রিটের দুর্ঘটনার পর যে ধর্ষণকাণ্ড হয়েছিল সেই ধর্ষণকাণ্ডের পর বলেছিলেন ওনার হয়তো অ্যাফেয়ার আছে, কিংবা সেই দলের বারাসাতের সাংসদ কাকলি কাস্টমারের সাথে ঝামেলা